শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বরাবরের মতোই আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শুরু করছি। আজকে আমি অধ্যায় 6, 7 এবং 8 এর রিভিউ ক্লাস কভার করব। তোমরা জানো যে বিগত 2 ক্লাস যাবৎ আমি রিভিউ ক্লাস নিয়ে আসছি। তো রিভিউ ক্লাসের ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, রিভিউ ক্লাসটি গতানুগতিক ক্লাসের মতো ধীরে হবে না, এটাকে একটু ফাস্টলি অর্থাৎ একটু তাড়াতাড়ি এটা কভার করা হবে। আমি শুধু টপিকগুলোতে একটু টাচ করে যাব, দু একটা কথা বলবো, এই জন্য দ্রুত টপিকগুলো কভার করবো আর কি। অর্থাৎ প্রতি একটি ক্লাসে আমাদের সাধারণত 3টি চ্যাপ্টার কভার করার টার্গেট থাকে। তো বরাবরের মতোই আজকেও তাই করার চেষ্টা করা হবে। আমি আশা করছি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে তাল মেলাবে। তো আজকে অধ্যায় 6, 7 এবং 8 নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রথমে অধ্যায় 6 রয়েছে। অধ্যায় 6 হচ্ছে পাহাড়ি সড়ক এবং সড়কের পানি নিষ্কাশনের ধারণা। তো অধ্যায় 6 আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো: পাহাড়ি সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ, পাহাড়ি সড়কে ব্যবহৃত বিভিন্ন পারিভাষিক শব্দ, রিটেইনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়াল, ল্যান্ডস্লাইড বা ভূমিধসের কারণ ও প্রতিকার, তারপর সড়কের পানি নিষ্কাশনের আবশ্যকতা, অনুপযুক্ত নিষ্কাশনের প্রভাব। সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ এখানে বলা হয়েছে যে দিক দিয়ে সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণ করলে সবচেয়ে কম পথ হবে, পথের দুর্ঘটনা সবচেয়ে কম হবে, তারপর নির্মাণ ব্যয় কম হবে, তারপর নির্মাণ করাটা সহজসাধ্য হবে, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, এই বিষয়গুলো মাথায় রেখেই সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণ করতে হয়। এখানে কিছু পারিভাষিক শব্দ রয়েছে: গ্রামীণ পথ বা ট্র্যাক, তারপর ব্রিডল পথ, হিল রোড, স্যালিয়েন্ট বাঁক, তারপরে রিএন্ট্রেন্ট কার্ভ, হেয়ারপিন বেন্ড, কর্নার বেন্ড রয়েছে, তারপর রয়েছে ট্রেস কাট। এর ভিতরে তারপর রয়েছে রিটেনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়াল। রিটেনিং ওয়াল নিয়ে যদি আমরা কথা বলি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, রিটেনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়াল। তো রিটেনিং ওয়াল হচ্ছে কি, সড়কের প্রস্থচ্ছেদের একাংশ ভরাটে ও অবশিষ্ট অংশ খননে নির্মিত হলে ভরাট অংশকে ঠেস দেয়াল দিয়ে রাখার জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে রিটেনিং ওয়াল বলে। স্যালিয়েন্ট বাঁক, রিএন্ট্রেন্ট বাঁক, হেয়ারপিন বাঁক বা কর্নার বেন্ডের সড়কে বা যানবাহনের নিরাপত্তা কল্পে এগুলোর বাহিরের কিনারা বরাবর রিটেনিং ওয়াল নির্মাণ করা হয়। আর ব্রেস্ট ওয়াল হচ্ছে পাহাড়ি সড়কের ভেতরের দিকের কিনারা বরাবর পাহাড় গাত্রের আলগা মাটি বা ধসে পড়ার সম্ভাবনা সম্পূর্ণ মাটিকে সাপোর্ট দেওয়ার জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে ব্রেস্ট ওয়াল বলে। এ দেয়াল ল্যান্ডস্লাইড প্রতিরোধের মাধ্যমে যানবাহনের দুর্ঘটনা, রাস্তা বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করে। আসলে ব্রেস্ট ওয়াল এবং রিটেনিং ওয়ালের ভিতরে যদি পার্থক্য বলা হয়, তাহলে ব্রেস্ট ওয়াল হচ্ছে রাস্তার ভেতরের দিকে নির্মাণ করা হয়, আর রিটেনিং ওয়াল রাস্তার বাইরের দিকে নির্মাণ করা হয়। এখানে আমরা একটি চিত্রে রিটেনিং ওয়াল এবং ব্রেস্ট ওয়ালকে দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে রিটেনিং ওয়াল, এটি হচ্ছে রাস্তার বাহিরের যে মাটি সেটাকে ধরে রাখার জন্য যে ওয়াল নির্মাণ করা হয় এটা হচ্ছে রিটেনিং ওয়াল। আর রাস্তার ভেতরের যে পাহাড় কেটে যে রাস্তাটা করা হইল, এই পাহাড়ের মাটি যেন ধসে রাস্তার উপর না আসে সেজন্য যে ওয়াল নির্মাণ করা হয় এটা হচ্ছে ব্রেস্ট ওয়াল। ব্রেস্ট ওয়ালটি অবশ্যই রাস্তার ভেতরের দিকে এবং রিটেনিং ওয়াল রাস্তার বাইরের দিকে থাকে। ল্যান্ডস্লাইড বা ভূমিধসের কারণ এবং প্রতিকার সম্পর্কে এখানে বলা হয়েছে। সড়কের পানি নিষ্কাশনের আবশ্যকতা। পানি নিষ্কাশন যদি না করা হয় তাহলে সড়ক বলি বা আমরা যে কোনো স্ট্রাকচারই বলি সেটা ক্ষতি হতে বাধ্য। একটি স্ট্রাকচার থেকে দীর্ঘমেয়াদী সার্ভিস পেতে হলে তাতে অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। তো সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিকভাবে রাখা না হয় তাহলে সাবগ্রেড, কোনো সময় হয়তো ড্যাম্প হয়ে যে সাবগ্রেডের ক্ষতি হতে পারে। তারপরে পেভমেন্টের উপর যদি পানি যদি লেগে থাকে, পানি যদি স্থির থাকে তাহলে পেভমেন্ট খুব দ্রুত নষ্ট হবে। সড়কের প্রস্তুতি তলকে সর্বোচ্চ বন্য সীমা হতে 60 সেন্টিমিটার উপরে রাখতে হবে।
পানি নিষ্কাশন ব্যবস্থা ডিজাইনে নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ হচ্ছে ড্রেনে আগত ভূপৃষ্ঠস্থ পানির পরিমাণ, তারপরে নির্মিত ড্রেনের ধরন, নিষ্কাশিত পানি অপসারণের সুযোগ। অনুপযুক্ত নিষ্কাশনের অভাবে কি হবে? মাটি ও গ্রাভেল নরম হয়ে শক্তি হারিয়ে ফেলতে পারে। তারপরে সাবগ্রেড নরম হয়ে যায় এবং ভারবহন ক্ষমতা হ্রাস পায়। অনুপযুক্ত নিষ্কাশন সড়কের ঢালে ধসের সৃষ্টি করে। পানির উপস্থিতি সড়কে ঢেউয়ের সৃষ্টি করে। বৃষ্টির পানি পেভমেন্ট ও শোল্ডারের মধ্যে প্রবাহিত হয়ে মাটি ক্ষয় করে, ধস নামায় এবং সড়ককে ফেইলার করে, বিফল করে। আমি আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এখন আমরা দেখব ক্রস ড্রেনেজ ওয়ার্কস। ক্রস ড্রেনেজ মানে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা যদি ক্রস ভাবে থাকে, আড়াআড়ি ভাবে থাকে, সেটা হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্কস। তো যখন কোনো সড়ক, কোনো জলাশয়, নদী বা খালের আড়াআড়ি ভাবে অতিক্রম করে, তখন এ সকল পানি প্রবাহের পানিকে বিঘ্নিত না করে সড়ককে এগুলো অতিক্রম করার জন্য যে বিশেষ ধরনের পাকা কাঠামো নির্মাণ করা হয় তাকে ক্রস ড্রেনেজ ওয়ার্কস বলে। যদি একটি নদী অথবা বিল অথবা খাল কোন একটি সড়কে আড়াআড়ি ভাবে ক্রস করে, তাহলে তার উপর আমরা যে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করি, এটি হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্কসের একটি উদাহরণ। ক্রস ড্রেনেজ ওয়ার্কসের শ্রেণীবিন্যাস, কালভার্ট রয়েছে, ব্রিজ রয়েছে, এগুলো হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্কসের শ্রেণীবিন্যাস। যখন স্প্যান 6 মিটারের কম হবে তখন সেটা হবে কালভার্ট, আর 6 মিটারের উপর দিয়ে যদি যায় তাহলে সেটা হবে ব্রিজ। 6 মিটারের বেশি হলে সেটা ব্রিজ হবে। কালভার্টের নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারে না, কিন্তু ব্রিজের নিচ দিয়ে নৌযান চলাচল করার সুবিধা প্রদান করা হয়। তো এইটুকু ছিল আমাদের অধ্যায় 6। এখন আমরা অধ্যায় 7 দেখব। অধ্যায় 7-এর নাম হচ্ছে ট্রাফিক সাইন। অধ্যায় 7-এ আমরা যেগুলো কভার করব, যে টপিকগুলো কভার করব, ট্রাফিক সাইনের সংজ্ঞা, তারপর ট্রাফিক সাইনের শ্রেণীবিন্যাস, ট্রাফিক সাইনের গুরুত্ব, ট্রাফিক স্টাডির উপযোগিতা, ট্রাফিক নিয়ম নীতির উপযোগিতা। ট্রাফিক সাইনের সংজ্ঞা হচ্ছে গাড়ি চালককে তার করণীয় নির্ধারণে সজাগ করানোর জন্য পূর্বাহ্নে তার সামনের সড়কের সুনির্দিষ্ট কোনো তথ্য অবহিত করানোর একটি বিশেষ মাধ্যমকে ট্রাফিক সাইন বলে। ট্রাফিক সাইন 3 ধরনের: নিয়ম নীতি বা বাধ্যতামূলক বা আদেশমূলক ট্রাফিক সাইন, যেটাকে ইংরেজিতে রেগুলেটরি ট্রাফিক সাইন বলা হয়। তারপর সতর্কতামূলক ট্রাফিক সাইন বা ওয়ার্নিং ট্রাফিক সাইন, আর হচ্ছে তথ্যমূলক বা ইনফরমেশনাল অর্থাৎ ইনফরমেটিভ ট্রাফিক সাইন, অথবা এটাকে গাইড সাইনও বলা যেতে পারে। চিত্রে আমরা একটি নিয়ম নীতিমূলক বা বাধ্যতামূলক বা আদেশমূলক ট্রাফিক সাইন দেখতে পাচ্ছি। এরপরে আদেশমূলক ট্রাফিক সাইনের অনেকগুলো এখানে প্রকারভেদ দেখানো হয়েছে। সতর্কতামূলক ট্রাফিক সাইনের যে পোস্ট সেটি এরকম হবে, এবং এই জায়গাটিতে এই যে স্পেসটি রয়েছে এখানে সেই ট্রাফিক সাইনের নির্দিষ্ট সাইনটি এখানে বসবে। সেই সাইনগুলো এরকম হইতে পারে, এরকম বিভিন্ন চিহ্ন সম্বলিত হইতে পারে, আঁকা বাঁকা বামে, আঁকা বাঁকা ডানে থাকতে পারে, অথবা হেয়ারপিন বেন্ড থাকতে পারে, আড়াআড়ি থাকতে পারে, রেলগেট থাকতে পারে, স্কুল, তারপরে সাইড রোড ডানে বামে, এগুলো সতর্কতামূলক ট্রাফিক সাইনের মধ্যে পড়ে। তথ্যমূলক ট্রাফিক সাইন বা গাইড সাইন, এগুলো হচ্ছে তথ্যমূলক ট্রাফিক সাইন, যে সামনে হসপিটাল অথবা মসজিদ অথবা পার্কিং স্থান অথবা বিভিন্ন সড়ক কোন দিকে চলে গিয়েছে, এই সমস্ত তথ্য সম্বলিত যে সমস্ত ট্রাফিক সাইন, সেটা হচ্ছে তথ্যমূলক ট্রাফিক সাইন বা গাইড সাইন বলে। ট্রাফিক সাইনের গুরুত্ব যে সড়ক সংক্রান্ত বিভিন্ন তথ্য পূর্বেই অবগত হওয়া যায়, তারপর নিরাপদে গন্তব্যে পৌঁছা যায়, গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে, দুর্ঘটনা রোধ করা যায়, গন্তব্যের দিক ও দূরত্ব পূর্বেই জানা যায়।
ট্রাফিক স্টাডির উপযোগিতা, কিছু নির্দিষ্ট তথ্য জানার জন্য এই স্টাডিগুলো করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে ট্রাফিকের পরিমাণ স্টাডি, ট্রাফিক ফ্লো স্টাডি, ট্রাফিকের গতিবেগ স্টাডি, ট্রাফিকের ধারণ ক্ষমতা, যাত্রা স্থান ও গন্তব্যস্থল, পার্কিং স্টাডি, দুর্ঘটনা স্টাডি। তবে ট্রাফিক সাইনের উপযোগিতা, যেহেতু গাড়ির চালককে পূর্বেই বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত করানো হয়, ফলে চালক কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য সমস্ত কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে। ট্রাফিক সাইনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়মমাফিক নিয়ন্ত্রণ করে সড়ককে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করা যেতে পারে। আমাদের মোটামুটি এইটুকুই ছিল অধ্যায় 7। আসলে এই অধ্যায়গুলো একটু ছোট, অধ্যায় 6 ছোট, অধ্যায় 7 ছোট, এই জন্য খুব দ্রুত আমরা কভার করছি। তো আমি আশা করছি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। যারা কথা শুনতে পাচ্ছ না তারা দয়া করে একটু জানাবে। এখানে একজন কমেন্টে বলছো যে স্যার আগের ক্লাসগুলোর প্লে লিস্ট কি পাওয়া যাবে? তো আগের ক্লাসগুলো পেতে হলে তোমাকে এই স্ক্রিনে দেখানো একটি ঠিকানা রয়েছে, এই ঠিকানাটা তুমি ভিজিট করতে পারো। সেটা হচ্ছে দক্ষতা বাতায়ন, অথবা তোমার যদি ইংলিশে লেখো www.skill.gov.bd, এই ঠিকানায় তোমরা ভিজিট করে দেখতে পারো যে এখানে সবগুলো ক্লাস, শুধু এই সাবজেক্ট নয়, সবগুলো সাবজেক্টের বিগত সমস্ত ক্লাসে এখানে সুন্দরভাবে প্লে লিস্ট আকারে ধারণ করে রাখা হয়েছে। তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি তোমরা বারবার প্লে করে দেখতে পারো। অধ্যায় 7 শেষের পরে আমরা এখন অধ্যায় 8 শুরু করব। অধ্যায় 8 হচ্ছে সড়ক ও জনপথ নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে এখন আমি রিভিউ ক্লাস নিচ্ছি। তো রিভিউ ক্লাস মানেই তোমরা জানো যে ক্লাসের মূলত টপিকগুলোর উপর শুধুমাত্র একটু হিন্টস দিয়ে যাওয়া হবে, শুধু একটু টাচ করে যাওয়া হবে এবং খুব দ্রুত সবগুলো টপিক কভার করা হবে। যেহেতু একটা ক্লাসে 2-3টা চ্যাপ্টার কভার করতে হচ্ছে, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আমাকে খুব দ্রুত গতিতে সামনে এগোতে হবে। তো আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব অধ্যায় 8-এর জন্য, সেই টপিকগুলো হচ্ছে কাজের স্থান পরিষ্কারকরণের যন্ত্রপাতি, মাটি খনন ও স্থানান্তরের যন্ত্রপাতি, মাটি দৃঢ়করণ ও সমতলকরণের যন্ত্রপাতি, রোড মেটাল ভাঙার যন্ত্রপাতি, বিটুমিন সড়ক নির্মাণের যন্ত্রপাতি, আরসিজি সড়ক নির্মাণের যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতির পরিচিতি রয়েছে। তো মাটির কাজের স্থান পরিষ্কারকরণের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো হচ্ছে বুলডোজার, অ্যাঙ্গেল ডোজার, টি ডোজার, তারপর রুটার, ট্রাক্টর, স্ক্র্যাপার। মাটি খনন ও স্থানান্তরের যন্ত্রপাতি রয়েছে ড্রাগ লাইন, স্ক্রেপার, পাওয়ার শোভেল, রুটার, ক্লামশেল, হো। মাটির দৃঢ়করণ ও সমতলকরণেরও যন্ত্রপাতি রয়েছে রোড মেটাল ভাঙ্গার যন্ত্রপাতি। রাস্তা নির্মাণ কাজে যে সমস্ত নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয় সেগুলোকে ভাঙ্গার জন্য যন্ত্রপাতি রয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয় জগ ক্রাশার, গাইরেটরি ক্রাশার, হ্যামার মিল ক্রাশার। দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করা হয় হ্যামার মিল ক্রাশার, রোলার মিল ক্রাশার। তৃতীয় পর্যায়ে রোলার মিল ক্রাশার ব্যবহার করা হয়, রড মিল বা বল মিল ক্রাশারও ব্যবহার করা হয়। বিটুমিন সড়ক নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি, যেহেতু বাংলাদেশের অধিকাংশ সড়কই বিটুমিন সড়ক, সুতরাং বিটুমিন সড়ক নির্মাণের যন্ত্রপাতিগুলো নাম জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিটুমিন সড়ক নির্মাণের যন্ত্রপাতি হচ্ছে বিটুমিন বয়লার, বিটুমিন স্প্রেয়ার, বিটুমিন মিক্সার অ্যান্ড স্প্রেডার, গ্রিটার বা গ্রিটিং মেশিন, বিটুমিন পুরিং পট। আরও রয়েছে হট মিক্স প্লান্ট, এর ভিতর 2 প্রকার রয়েছে, ব্যাচ টাইপ এবং কন্টিনিউয়াস টাইপ। তারপরে রয়েছে বিটুমিন পেভার। আরসিজি সড়কের নির্মাণ বাংলাদেশে যদিও একটু কম, তবে ইদানিং ধীরে ধীরে শুরু হচ্ছে। তো আরসিজি সড়ক নির্মাণের যন্ত্রপাতি রয়েছে কংক্রিট বেসিং প্ল্যান্ট, তারপর কংক্রিট মিক্সিং প্ল্যান্ট। মিক্সিং প্ল্যান্টের ভিতরে রয়েছে ব্যাচ মিক্সার্স, কন্টিনিউয়াস মিক্সার্স অথবা টিল্টিং মিক্সার্স, নন টিল্টিং মিক্সার্স, ওপেন পেন মিক্সার্স। তারপর রয়েছে কংক্রিট পেভার, কংক্রিট স্কিড বা হ্যান্ড ফ্লট, কংক্রিট ভাইব্রেটর, কংক্রিট ফিনিশার।
আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সাথে পরিচিত হব। তো তার আগে আমি দেখে নিই যে তোমরা সবকিছু শুনতে পাচ্ছ আশা করি। একজন ক্লাসের লিঙ্কগুলো দিয়েছ, যাই হোক তোমাকে ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ। একজন জিজ্ঞেস করেছে, স্যার আমাদের এক্সামের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? এক্সামের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই, এটি সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। তো যাই হোক, আমি আমার মূল টপিকে ফিরে যাই। আমরা বুলডোজার নিয়ে কথা বলছিলাম। তো বুলডোজার বহুল ব্যবহৃত একটি নির্মাণ যন্ত্র, যেটা তোমরা নির্মাণ সাইটে অবশ্যই দেখেছো। যারা খেয়াল করেছো তারা অবশ্যই স্ক্রিনে দেখানো এই যন্ত্রটি তোমরা দেখেছো। এটি বহুল ব্যবহৃত একটি যন্ত্র, যেটা দিয়ে সাধারণত মাটি কাটা হয় অথবা কোনো বিদ্যমান কোনো পুরাতন ভবন থাকলে সেটিকে ভাঙা হয়। তো বুলডোজারের কাজ হচ্ছে কার্যক্ষেত্র পরিষ্কারকরণ, মাটির স্তূপ, গাছের গুঁড়ি অপসারণ, গর্ত ভরাট, নষ্ট গাড়ি অথবা অন্যান্য মালামাল সরানো, মাটি ও অন্যান্য নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয় সরানো। একটি কথা বলা হয়নি যে নির্মাণ সাইটে যদি পূর্বের কোনো বিদ্যমান বিল্ডিং থাকে সেটিকে ভাঙার কাজে কিন্তু বুলডোজার ব্যবহার করা হয়। বুলডোজারের সবচেয়ে যেটা সুবিধা, এটা অনেকগুলো লোকের কাজ একই সময়ে করতে পারে এবং খুব দ্রুততার সহিত কাজ করতে পারে। অ্যাঙ্গেল ডোজার বুলডোজারের মতো একটি, শুধুমাত্র অ্যাঙ্গেল ডোজারের এই যে অংশটুকু, সামনের অংশটুকু, এটি দিয়ে সামনে বা পেছনে এবং পার্শ্ব দিকে মাটি সরানো যায়। বুলডোজারের যে সমস্যাটি, এটি শুধুমাত্র সামনে যায় পেছনে যায়, কিন্তু এই ডান পাশে অথবা বাম পাশে এটি যায় না। কিন্তু অ্যাঙ্গেল ডোজার দিয়ে আমরা ডান পাশে বাম পাশে আমরা মাটিকে সরাইতে পারি, অথবা প্রয়োজন মতো আমাদের এই যে উপরে যে সামনে যে ফ্রেম আছে এটাকে আমরা মুভ করাইতে পারি। ট্রি ডোজার, এখানে নাম দেখে আমরা এর কাজটা বুঝতে পারি। ট্রি হচ্ছে গাছ। তো যে যন্ত্র দিয়ে মানে গাছ উপড়ানো হয় সেটি হচ্ছে ট্রি ডোজার। তোমরা চিত্রে একটি যন্ত্র দেখতে পাচ্ছ এবং তার সামনে একটি গাছ দেখতে পাচ্ছ। মূলত নির্মাণ ক্ষেত্রে, নির্মাণ কাজে অনেক সময়, নির্মাণ সাইটে অনেক সময় গাছ থাকতে পারে। সেই গাছগুলোকে ম্যান পাওয়ার দিয়ে উপড়ানো অনেক কঠিন। সেক্ষেত্রে ম্যান পাওয়ারের পরিবর্তে যদি আমরা যন্ত্র ইউজ করি, মেশিন ইউজ করি, তাহলে আমরা খুব দ্রুততার সাথে কাজ করতে পারবো। এটা আমাদের কাজের সময় এবং অর্থ দুটো সাশ্রয় হবে। তো সেই চিন্তা ভাবনা করেই এখানে ট্রি ডোজারকে নিয়ে আসা হয়েছে। ট্রি ডোজার দিয়ে মূলত গাছটাকে ফেলা হয়। ট্রি ডোজারের কাজে বলা হচ্ছে গাছ উপড়ানো হয়, প্রয়োজনে ব্লেড বদলিয়ে বুলডোজারের সকল কাজই করা যায়। তো রুটার বা রিপার, আমরা যদি একটা গাছকে ফেলে দিই, ফেলে সেই গাছের কি করা হয়, একটু নিচ পর্যন্ত কেটে নেওয়া হয়। কিন্তু গাছের শিকড় মাটির ভেতরে বিদ্যমান থাকে। এই শিকড়ের উপরে আসলে নির্মাণ কাজ করা সম্ভব নয়। এই শিকড়কে উপড়ানো অবশ্যই দরকার, কিন্তু এই উপড়ানোটা অত্যন্ত কষ্টসাধ্য এবং এটা শ্রমসাধ্য একটি ব্যাপার, ব্যয়সাধ্য একটি ব্যাপার। এই কারণে এই রুটার বা রিপার এমন একটি যন্ত্র যেটি শুধুমাত্র গাছের শিকড়কে তোলার কাজে ব্যবহার করা হয়। তোমরা সামনে একটি তীক্ষ্ণ অংশ দেখতে পাচ্ছ, এই অংশ দিয়েই গাছের শিকড়কে উপড়ানো হয়। রুটার বা রিপারের কাজ যেটা বললাম সেটাই মূলত কাজ। দাঁতের ন্যায় অংশ দুটো মাটিতে প্রবেশ করে শিকড় সহ গাছ উপড়ানো যায়, তারপরে মাটি আলগা করার কাজে এটি ব্যবহৃত হয়। রুটার বা রিপারের যে সামনে অংশটুকু, এটি দিয়ে লাঙ্গলের মতো মাটিকে আলগা করাও যেতে পারে। ট্রাক্টর হচ্ছে নির্মাণ সাইটে ব্যবহৃত খুব কমন একটি মেশিন, যেটি আমরা সবাই কম বেশি দেখেছি। ট্রাক্টরের কাজ হচ্ছে, এর কাজ অত্যন্ত ব্যাপক। এটা দিয়ে বিভিন্নমুখী কাজ করা যায়।
মাটি বহন ও স্থানান্তর করা যায়, তারপর কৃষিভূমি কর্ষণ করা যায়, এটাকে ব্লেড লাগিয়ে বুলডোজারের কাজও করা যেতে পারে। এবং তোমরা গ্রাম অঞ্চলে অনেকেই দেখবে যে ট্রাক্টর দিয়ে কিন্তু ইদানিং ইট বালি এগুলো বহন করা হয়, তো এটি ট্রাক্টরের একটি কাজ। তারপর রয়েছে স্ক্রেপার। স্ক্রেপারের চিত্রটা অবশ্যই একটু আফসা। তো স্ক্রেপার দিয়ে কি কাজ করা হয় এটি দেখি আমরা। স্বচালিতভাবে মাটি কাটা, বহন ও খালাসকরণ করা যায়, মাটি ভরাটের কাজ করা যায়। এটি একটি স্বচালিত অর্থাৎ এটি একটি অটোমেটিক মেশিন। তারপর রয়েছে গ্রেডার। এটি হচ্ছে গ্রেডারের চিত্র দেখানো হচ্ছে। তারপর রয়েছে শোভেল মাউন্টিং। শোভেলের ভিতরে আবার বিভিন্ন প্রকার রয়েছে। আমরা মাউন্টিং শোভেলকে এখানে দেখাচ্ছি। শোভেলের এখানে অনেকগুলো উপাংশের নাম দেখানো হয়েছে। নিচে রয়েছে ডিপার, যেটা দিয়ে মাটি খনন করা হয় কিছুটা। তারপর রয়েছে ডিপার স্টিক, ডিপারের সাথে যে লম্বা একটি স্টিক রয়েছে এটা হচ্ছে ডিপার স্টিক। তারপর হোয়েস্ট লাইন রয়েছে, বটম লাইন রয়েছে, ক্যাব রয়েছে, সেন্টার অফ রোটেশন রয়েছে। শোভেলের কাজ হচ্ছে প্রধান কাজ মাটি খনন করা, তাছাড়া ওয়াগনে মাটি বোঝাইকরণ করা যায়। মাটি খনন ও বাকেটে করে উঠিয়ে আনা যায়, শক্ত মাটি খনন করা যায় এবং উঠে আনা যায়। ভিজা মাটি খনন করা যায়, সে অবস্থানে নিশ্চিত নরম মাটি খনন বা উঠানো যায়, মাটি আলগাও উঠিয়ে আনা যায়। মূলত সংক্ষেপে যদি আমরা বলি তাহলে শোভেলের কাজ হচ্ছে দুইটি। এটি হচ্ছে মাটি খনন করা যায় এবং মাটি ওপরে তুলে নিয়ে এসে কোনো গাড়িতে বোঝাই করা যায়। তারপর রয়েছে রোলার। রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে আমরা এই যন্ত্রটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করেছি। রাস্তার পৃষ্ঠকে দৃঢ়বদ্ধ করার জন্য রোলার ব্যবহার করা হয়। রোলারের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি রয়েছে। কিছু রোলারের ওয়েট বেশি, কিছু রোলারের ওয়েট কম। তো রোলারের কাজ এটাই, মাটি দৃঢ়বদ্ধ করে। কর্দম ও বেলে মাটিও দৃঢ়বদ্ধ করা যায়। সংশক্তিহীন মাটি অর্থাৎ কোহেশনলেস মাটি অল্প সময় দৃঢ়বদ্ধ করা যায়। বিটুমিন বয়লার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে রাস্তার পাশে যন্ত্রটি রেখে আমরা বিটুমিনকে গরম করতে পারি বা প্রয়োজনীয় তাপমাত্রায় উত্তপ্ত করতে পারি। একসময় বিটুমিনকে রাস্তার পাশে খোলা জায়গায় উত্তপ্ত করা হইতো। তোমরা রাস্তা নির্মাণ করার সময় যদি কেউ খেয়াল করে থাকো তাহলে এটি অবশ্যই তোমাদের চোখে পড়ার কথা। তো রাস্তার পাশে বিটুমিনকে উত্তপ্ত করলে ব্যাপক পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়, একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যে কারণে বিটুমিন বয়লার ইউজ করলে আমরা এই অসুবিধাগুলো থেকে বাঁচতে পারি আর কি। বিটুমিন স্প্রেয়ার হচ্ছে উত্তপ্ত বিটুমিনকে রাস্তার পৃষ্ঠে যখন ঢালা হয় তখন এই যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে। এই যে চেম্বারটি দেখতে পাচ্ছি এখানে বিটুমিন থাকে। তারপর এই নিচের যে নজলের মতো কয়েকটি ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে বিটুমিনগুলো রাস্তায় সমাহারে পড়তে থাকে। এই মেশিনটি সামনে এগিয়ে যায় তার চাকার সাহায্যে, আর পেছনে এই নজলগুলোর মাধ্যমে বিটুমিন রাস্তার উপর সমাহারে পড়তে থাকে। তো এইটুকুই ছিল আমাদের অষ্টম চ্যাপ্টার, এবং অষ্টম চ্যাপ্টারের মাধ্যমে আজকে আমার ক্লাসে এই পর্যন্তই। তো তোমরা এই ভিডিওগুলো যদি পুনরায় দেখতে চাও তাহলে স্ক্রিনে দেখানো এই ঠিকানা ভিজিট করে ভিডিওগুলো তোমরা বারবার দেখতে পারো। তো সবাইকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।